বৌমা, আজ আমাদের কি দিন দেখতে হচ্ছে। আমরা তো ভালোই খাচ্ছিলাম, ঘুরছিলাম, কিন্তু আজকে যে আমাদের এরকম দিন দেখতে হবে সত্যি আমি কল্পনাও করতে পারছি না। দাদা বলছি, আমি তাহলে কি কলেজে যেতে পারবো না? আমরা এই ট্রেন ঘরে আছি ঠিকই, আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। এমনকি এখানে থাকার জন্য আমাদেরকে ভাড়া দিতেও হবে না। এখানে আমরা বিনা পয়সাতেই থাকতে পারবো। কিন্তু আমি কলেজে যাব কিভাবে? আমাকে তো যে করেই হোক পড়াশোনাটা করতে হবে দাদা। বোন, তুই চিন্তা করিস না, তুই তোর পড়াশোনা চালু রাখবি, আর আমি এদিকে আমার চাকরির সন্ধান করতে থাকি। আর একটা কোনো কাজ পেয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না, আর তখন আমরা নতুন বাড়িও কিনে নিতে পারবো। কিন্তু যতক্ষণ না আমি কাজ পাচ্ছি ততক্ষণ তো আমাদেরকে এই ট্রেন কামরাতেই থাকতে হবে। বলছি পলাশ, রেশন পত্র কিন্তু সবই শেষ হয়ে গেছে। রেশন পত্র না কিনলে আমরা কি খাবো? আমাদেরকে তো না খেয়েই থাকতে হবে। এই নাও বৌমা, এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে জমিয়ে রেখেছিলাম যাতে দরকারে কাজে লাগাতে পারি। আর এখন যেহেতু আমাদের খুব খারাপ দিন দেখতে হচ্ছে, তাই এই টাকাটা নিয়ে গিয়ে তুমি কিছু রেশন পত্র কিনে নিয়ে এসো। আর আমরা তো ওখান থেকে সবই নিয়ে চলে এসেছি। আমাদের কাছে তো গ্যাস ওভেনও আছে। এই ট্রেন ঘরেই তুমি রান্না করবে, আর আমরা এখানে ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারবো। আমাদের কোনো সমস্যা হবে না। এই শুনে পিয়ালি দেবীর হাত থেকে টাকা নিয়ে পলাশ এবং প্রিয়াঙ্কা দুজনে বাজারে গিয়ে রেশনপত্র কিনে নিয়ে আসে। আর তারা ট্রেনের কামরার মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া শুরু করে। সেদিনের পর থেকেই পিয়ালি দেবী তার স্বামী কমলেশ বাবু, ছেলে পলাশ, বৌমা প্রিয়াঙ্কা এবং মেয়ে রূপাকে নিয়ে ট্রেন ঘরে দিন কাটায়। আসলে তাদের এরকম দিন দেখতে হতো না, কিন্তু পলাশের চাকরি চলে যাওয়ায় আজকে তাদেরকে এরকম ভাবে ট্রেন ঘরে দিন কাটাতে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। দাদা, তুই কোথায় যাচ্ছিস? আমাকে একবার কলেজে দিয়ে আয় না। আসলে জানিস, কলেজে অনেকজন জানতে পেরে গেছে যে আমরা এরকম খারাপ ট্রেনের মধ্যে থাকি, তাই সবাই আমাকে অনেক অপমান করে। তুই আজকে আমাকে কলেজে রেখে আসতে পারবি দাদা? তুই যদি থাকিস তাহলে ভয়ে আমাকে কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে, চল, আমিও তো কাজের সন্ধানেই বেরোচ্ছি, তাহলে তোকে কলেজে ছেড়ে দেবো। এভাবে সেদিন দুই ভাই বোনে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মা শ্বশুর মশাইকে নিয়ে ট্রেনের মধ্যেই থাকে। আর সেই দিন প্রিয়াঙ্কা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে বলে, মা, বাবা, আপনারা এখানেই থাকুন, ঠিক আছে? আমি একটু এদিক ওদিক থেকে ঘুরে আসছি, দেখি আমি কোথাও কাজ পাই কি। আমি যদি এখানে কিছু একটা ছোটখাটো কাজ পেয়ে যাই তাহলে অন্তত আমাদের আর কোনো অসুবিধা হবে না। এই ট্রেন ঘরে যতদিন আমরা আছি ততদিন আমরা কিছু কেনাকাটা করেও তো খেতে পারবো। কিন্তু বৌমা, তোমাকে দেখলে সবাই তো হাসাহাসি করবে, কারণ তুমি তো অনেক ধনী পরিবারের মেয়ে, আর আজকে তোমাকে এরকম ভাবে দিন কাটাতে হচ্ছে। আর এটা জানলে সবাই কিন্তু তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তাই তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো। আমি বরং দেখি কোথাও কাজ পাই কি। না না মা, একদমই নয়, আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনাকে যদি আমি কাজ করতে পাঠাই তাহলে তো আপনার ছেলে আমার উপরেই রেগে যাবে, তখন আমি কি করব? আরে বৌমা, এই রেল স্টেশনে অনেক কাজ পাওয়া যায়। এখানে তো সবসময় অনেক মানুষজন থাকে, আর সবসময় যেহেতু ভিড় থাকে তাই অনেক কাজও পাওয়া যাবে। আর আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ জোগাড় করে নেব, ঠিক আছে? তারপর না হয় প্রয়োজন পড়লে আমি তোমাকে ডেকে নেব। না না মা, আপনাকে যেতে হবে না। আমি তো বলছি আমি কাজ খুঁজে নেব। আপনি যদি এই রোদ্রের মধ্যে এখন বাইরে যান তাহলে আপনার শরীর খারাপ করতে পারে, আর আমি সেটা কোনোভাবেই চাই না। আপনাকে যেতে হবে না। এভাবেই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে কিছুতেই ট্রেন ঘরের বাইরে বেরোতে দেয় না। আসলে কিছুদিন আগে পর্যন্ত প্রিয়াঙ্কা তার পরিবারকে নিয়ে বেশ হাসি খুশি দিন কাটাচ্ছিল। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ এবং স্বামীকে নিয়ে এক ভাড়া বাড়িতে থাকতো। কিন্তু হঠাৎই তাদের সংসারে অন্ধকার নেমে আসে, কারণ একদিন পলাশ মন খারাপ করে বাড়িতে এসে বলে, মা, আমার চাকরিটা চলে গেছে। আমি জানি না আমি এখন কি করব, কারণ এই মাসে তো ভাড়াটাও দিতে হবে। আর বাড়ি ভাড়া না দিতে পারলে বাড়ির মালিক তো আমাদেরকে বেশি দিন এই বাড়িতে থাকতেও দেবে না। বাড়ির মালিক যদি একবার শোনে যে আমার কাজ চলে গেছে তাহলে আজকেই বাড়ি থেকে মনে হয় বের করে দেবে। সত্যি, আমরা যাদের বাড়িতে আছি তাদের একদম দয়া মায়া বলতে কিছুই নেই। আমাদের উপর একটুও দয়া করে না। প্রতি মাসে একদম পুরো টাকা গুনে নেয়, আর একদিন দেরি হলেও চলবে না। পলাশ, তোমার চাকরিটা তো চলে গেল, এখন আমার প্রচন্ড চিন্তা হচ্ছে। আমরা তাহলে কোথায় থাকবো? আমি তো বাড়ি ভাড়া দিতে পারবো না, আর বাড়ি ভাড়া দিতে গেলে অনেক টাকা দরকার। এত বড় বাড়িতে আমরা থাকি, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, তার জন্য তো আমাদের বেশি ভাড়া দিতেই হয়। কিন্তু এখন তো আমার কাছে অত টাকা নেই। আগের মাসে তো আমার কাছ থেকে অর্ধেক টাকা শেষ হয়ে গেছে, আর যা আছে সবই তো রেশন পত্র কেনার জন্য। বাড়ি ভাড়া দেওয়ার জন্য তো আমার কাছে কোনো টাকা নেই। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। আর বাড়ি ভাড়া দেওয়া হয়নি বলে বাড়ির মালিক এসে তাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলে। কি ব্যাপার,
2 দিন হয়ে গেল, আমার বাড়ি ভাড়াটা এখনো দিলে না যে। আর কতদিন অপেক্ষা করবো বলুন তো? আচ্ছা বলি, আপনাদেরকে কি স্পেশাল ভাবে বলতে হবে আমার বাড়ি ভাড়া দিতে, নাকি ভুলে গেছো? না না দাদা, ভুলে যাব কেন, আমাদের সবই মনে আছে। আসলে এই কিছুদিন হলো একটু টাকা পয়সার খুব অসুবিধা হচ্ছে, তাই আপনাকে বাড়ি ভাড়াটা দিতে পারছি না। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা বাড়ি ভাড়া দিয়ে দেব। পিয়ালি দেবীর মুখে এমন কথা শুনে বাড়িওয়ালা আরো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাদেরকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। আর বাড়িওয়ালার কথা শুনি রূপা রাগের মাথায় বাড়িওয়ালাকে বলে বসে, এই যে কাকু, আমার দাদার যদি চাকরিটা থাকতো না, তাহলে আপনার বাড়ি ভাড়ার টাকা আমরা আপনার মুখে ছুঁড়ে মারতাম। জানেন তো, আজকে একটু টাকা পয়সার অভাব হচ্ছে বলেই এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে। আর আমরা আপনার বাড়ি ভাড়াটা দিতে পারছি না, তা না হলে এতক্ষণে আপনার বাড়ি ভাড়া আপনার কাছে পৌঁছে যেত। কি, তার মানে তোমার দাদার চাকরি চলে গেছে? ও বাবা, তাহলে তো আমার বাড়ি ভাড়া আর পাবোই না। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না বাবা। কই, আমার বাড়ি ভাড়ার টাকাটা আমাকে দিয়ে দাও, আর তা না হলে আমার বাড়ি ছেড়ে দাও। 2 দিন হয়ে গেল, আমার বাড়ি ভাড়া দিতে পারলে না, আর এখন আমার বাড়িতেই পড়ে থাকছো। আমি আর আপনাদেরকে এই বাড়িতে রাখতে পারবো না। দয়া করে আমাদেরকে 2 দিন সময় দিন, আমার ছেলেটা প্রচন্ড চিন্তায় আছে। আর এখন যদি আমরা এই বাড়ি ছেড়ে দিই, তাহলে আমরা কোথায় থাকবো বলুন তো? ওসব আমি কেন দেখতে যাব? ওসব তো আপনাদের ব্যাপার, তাই না? তাই দেখুন আপনারা কোথায় বাড়ি পাবেন, কিন্তু আমার বাড়িটা তো ছাড়তে হবে। এভাবেই বাড়িওয়ালা স্পষ্টভাবে তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। তাই বাধ্য হয়ে পিয়ালি দেবী এবং তার পরিবার ব্যাগপত্র গুছিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু এবার তারা কোথায় যাবে আর কোথায় থাকবে কিছুই বুঝে উঠতে পারে না। প্রচন্ড রৌদ্রের মধ্যে তারা ঠিকমতো রাস্তাতে হাঁটতেও পারে না, কিন্তু তবুও তারা কষ্ট করে হেঁটে রেল স্টেশনের কাছে গিয়ে পৌঁছায়। দাদা, তাহলে কি আমরা গ্রামের বাড়িতে ফিরে যাব? কিন্তু আমি যদি গ্রামের বাড়িতে চলে যাই, তাহলে আমি কলেজে আসবো কিভাবে? গ্রাম থেকে শহরের কলেজে আসতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমি কলেজে ঠিক সময় মতো আসতেও পারবো না। এখন তাহলে আমরা কোথায় থাকবো? আরে না রে বোন, আমরা গ্রামের বাড়িতে ফিরে যাব না। ওখানে ফিরে গেলে আমাদের বাড়ি আছে ঠিকই, কিন্তু কোনো কাজ তো পাবো না। সেই জন্য আমাদেরকে শহরেই থাকতে হবে রে। আর তাছাড়া শহরে তো তোর পড়াশোনাও আছে। এই বলে তারা সবাই মিলে স্টেশনের এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। আর এমন সময় প্রিয়াঙ্কা চোখ এক পুরানো ট্রেনের উপর পড়ে। পলাশ, ওই দেখো, ওই ট্রেনটা তো বন্ধ। আর তাছাড়া আমার মনে হচ্ছে ওই ট্রেনের ভেতরে কেউ নেই। চলো, আমরা ওই ট্রেনের মধ্যেই থাকবো, আর এখান থেকে আমাদেরকে কেউ তাড়াতেও পারবে না। আর এখানে থাকলে আমাদেরকে ভাড়াও দিতে হবে না, আমরা ফ্রিতেই থাকতে পারবো। এই বলে প্রিয়াঙ্কা এবং তার পরিবার সেই ট্রেনের কামরার মধ্যে থাকতে শুরু করে। আর সেই ট্রেনের কামরার মধ্যে থাকতে তাদের কোনো অসুবিধা হয় না। তারা খুব সুন্দরভাবে ট্রেনের কামরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এভাবে ট্রেনের মধ্যে তাদের দিন কাটতে থাকে। আর অন্যদিকে পলাশ প্রত্যেক দিনই কাজের সন্ধান করতে থাকে। আর একদিন পলাশ অনেক রাত করে বাড়িতে ফিরে আসে। কিরে পলাশ, কি ব্যাপার? আজকে তোকে দেখে এত খুশি মনে হচ্ছে কেন? মা, আসলে আমি তো এখনো কোনো চাকরি পাইনি, কিন্তু একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছি। আসলে চাকরির জন্য অনেক টাকার দরকার, আর এখন তো আমার কাছে টাকা নেই, তাই আমি ফ্যাক্টরিতেই কাজের সন্ধান করছিলাম। আর আজকে এত রাত কিভাবে হয়ে গেল কি জানি। আমি তো ওখানেই কথাবার্তা বলছিলাম, সব কাজ কাম মিটেই এলাম। আমি কাল থেকেই ফ্যাক্টরিতে জয়েন করব। কি সত্যি? তার মানে তুই সত্যি কাজটা পেয়ে গেছিস? যাক, আমরা আবার সেই আগের দিন দেখতে পাবো তাহলে। তার মানে আমাদেরকে আর এই ট্রেন ঘরে থাকতে হবে না। যাক, তোর বোনকেও তাহলে আর অপমানিত হতে হবে না। হ্যাঁ দাদা, তুই কাজ পেয়েছিস, এতে আমি খুব খুশি। এতদিন ধরে যারা আমাকে রাগিয়ে এসেছে, আমি তাদেরকে বলতে পারবো যে এখন আমরা ট্রেন ঘরে থাকি না, আমরা ভাড়া বাড়িতে থাকি। এভাবেই পলাশ এবং তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর পরের দিন থেকেই পলাশ কাজে জয়েন করে। কিন্তু এখনো তাদেরকে 1 মাস পর্যন্ত সেই ট্রেন কামরার মধ্যেই থাকতে হয়। আর 1 মাস পর পলাশ যখন মাহিনা পেয়ে যায়, তখন সে অন্য কোনো ভাড়া বাড়ির সন্ধান করে। দাদা, তুই কবে আমাদেরকে নতুন বাড়ি দেখাবি? আসলে তুই তো অনেকদিন হলো কাজে যাচ্ছিস, কিন্তু তুই বলেছিলি যে আমরা এবার নতুন বাড়িতে চলে যাব। তুই কি তাহলে এখনো নতুন বাড়ি খুঁজে পাসনি? আমাদেরকে আর কতদিন এই ট্রেন ঘরে থাকতে হবে? আসলে আমি এখনো মাহিনা পাইনি, তাই কিছুদিন এই ট্রেন ঘরেই থাকতে হবে। আর এখন যদি আমরা ভাড়া বাড়িতে যাই, তাহলে তো তাদেরকে অগ্রিম 2 মাসের টাকা দিতে হবে, আর আমার কাছে তো কোনো টাকা নেই। সেই জন্যই আমি এখন নতুন কোনো বাড়ি ভাড়া খুঁজে নিই। পলাশের মুখে এমন কথা শুনে তার পরিবারের সকলেই চুপ করে থাকে, কারণ তারা বুঝতেই পারে যে শুধুমাত্র টাকার অভাবেই পলাশ এখনো পর্যন্ত কোনো বাড়ির বন্দোবস্ত করতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। আর পলাশ যেদিন প্রথম মাহিনা পায়, সেই খুশিতে তারা ট্রেন কামরার মধ্যে বিরিয়ানি রান্না করে খায়। আর সেদিন পলাশ কাজে যাওয়ার আগে ভাড়া বাড়ির সন্ধান করতে শুরু করে, কিন্তু একদিনেই সে কোনো ভালো বাড়ি খুঁজে পায় না। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে।
কিন্তু শেষ পর্যন্ত পলাশ এক ভালো বাড়ির সন্ধান পায়। আর সেদিন কাজ থেকে ফিরে পলাশ তার পরিবারকে বলে, তোমরা নতুন বাড়িতে যাওয়ার জন্য অনেকটাই আগ্রহী হয়ে আছো তাই না? আমি তোমাদের জন্য একটা নতুন বাড়ির সন্ধানও পেয়েছি। আর এখন থেকে আমাদেরকে ট্রেন ঘরে থাকতে হবে না, এবার আমরা আমাদের নতুন ভাড়া ঘরে থাকবো। চলো। আর ওই বাড়িটা থেকে রূপার কলেজে অনেক কাছে, আর আমারও ফ্যাক্টরিটা কাছাকাছি পড়বে, তাই আমাদের সবারই সুবিধা হবে। তাহলে তো খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, এবার আর তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি আমরা যা দিন দেখেছি আমাদেরকে আর কখনো ওরকম দিন দেখতে হবে না। আর পরের দিনই পলাশ এবং তার পরিবার সবাই তাদের নতুন ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। আর সেখানে থাকতে তাদের আর কোনো রকম সমস্যা হয় না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।